আজকে আমরা ইংরেজি ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ও আনকমন টপিক অর্থাৎ ডিলেক্সিক্যাল ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমরা কম বেশি ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ বিভিন্ন ভার্বের বিষয়ে কম বেশি জানি বা অবগত রয়েছি, কিন্তু আমাদের এই ভিডিওর উদ্দেশ্য হলো যেগুলো মোটামুটি আনকমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেসব ভার্ব নিয়ে ভিডিও করা এবং তা সবাইকে জানানো, যাতে বিষয়টি আরও সহজবোধ্য হয়। এর মাধ্যমে বাংলাদেশে ইংরেজি শিক্ষা যাতে আরও সহজতর হয়, সেই লক্ষ্যেই মূলত এই ভিডিওগুলো তৈরি করা। যাই হোক, কোনো গ্রামার বইয়ে দেখা যায় যে বলা হয়েছে যে ভার্ব তিন প্রকার, অর্থাৎ লেক্সিক্যাল ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মডাল ভার্ব। সো ডিলেক্সিক্যাল ভার্ব আলোচনা করার আগে আমাদেরকে জানা উচিত যে লেক্সিক্যাল ভার্ব কাকে বলে। লেক্সিক্যাল ভার্ব হলো বাক্যের মূল ভার্ব, অর্থাৎ ইংরেজিতে আমরা লেক্সিক্যাল ভার্বকে মেইন ভার্বও বলতে পারি। ভার্বস দ্যাট ক্যান স্ট্যান্ড অ্যালোন, যেটা একাই অর্থ দিতে পারে, তাকেই আমরা লেক্সিক্যাল ভার্ব বলতে পারি। সিমান্টিকলি বলতে গেলে যে লেক্সিক্যাল ভার্ব মূলত টেন্স এবং অ্যাসপেক্ট অনুসারে পরিবর্তন হয় এবং সেটি বাক্যের মূল অর্থ প্রকাশ করে থাকে। আমরা যদি মরফোলজিক্যাল দিক থেকে বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে লেক্সিক্যাল ভার্ব দুই ধরনের হতে পারে। সেটা হলো দেখা যায় ইনফ্লেকশনাল মরফিম, অর্থাৎ আমরা টেন্স, অ্যাসপেক্ট, মুড, ভয়েস অনুসারে ভার্বের সাথে এস কিংবা ইএস, ইডি, আইএনজি প্রভৃতি যোগ করতে পারি। অর্থাৎ লেক্সিক্যাল ভার্বের সাথে আমরা এগুলো যুক্ত করতে পারি, এগুলো মূলত চেঞ্জ হয়। আরেকটা যেটা করতে পারি সেটা হলো ডেরাইভেশনাল মরফিম, অর্থাৎ আমরা চেঞ্জ করতে পারি ইন্টারচেঞ্জ অফ পার্ট অফ স্পিচ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি গো, গোয়ার, খাম, খামার, রান, রানার, খেয়ার, খেয়ারফুলি। এইভাবে আমরা পরিবর্তন করতে পারি সাধারণত লেক্সিক্যাল ভার্বগুলোকে। এবং আপনারা মনে রাখবেন যে লেক্সিক্যাল ভার্ব সংখ্যায় ডিলেক্সিক্যাল ভার্বের চেয়ে অনেক বেশি, আর ডিলেক্সিক্যাল ভার্ব খুবই সীমিত। তো এতক্ষণ আমরা লেক্সিক্যাল ভার্ব সম্পর্কে বলছিলাম, এখন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল টপিকে, ডিলেক্সিক্যাল ভার্ব। ডিলেক্সিক্যাল ভার্বকে এভাবে সংজ্ঞায়িত করা যায় যে যেসব ভার্ব বাক্যে মূল অর্থ প্রকাশ করার জন্য নাউনের উপর নির্ভর করতে হয়, অর্থাৎ বাক্যে ভার্ব থেকে নাউনই মূল অর্থটা ক্যারি করে, সেগুলোকে আমরা ডিলেক্সিক্যাল ভার্ব বলতে পারি। এবং ডিলেক্সিক্যাল ভার্বগুলো কিন্তু খুবই লিমিটেড। ফর এক্সাম্পল আমরা বলতে পারি হ্যাভ এ ডিসকাশন। সো আই হ্যাড এ নাইস ডিসকাশন লাস্ট নাইট উইথ হার বা উইথ হিম, এটা আমরা বলতে পারি। যে আই টুক এ শাওয়ার জাস্ট এ ফিউ মিনিটস এগো, কিছুক্ষণ আগে আমি গোসল করেছিলাম, টেক এ শাওয়ার। আর হি হ্যাজ মেড এ গ্রেট মিস্টেক। দেখবেন প্রায়ই পরীক্ষায় আসা হয় যে সে একটি মারাত্মক ভুল করেছে, সে একটি মারাত্মক ভুল করেছে। এখানে আপনি যদি ডু এ মিস্টেক ধরে নিন তাহলে কিন্তু হবে না, এটা আসল হলো মেক এ মিস্টেক। সো সেক্ষেত্রে আপনাকে বলতে হবে হি হ্যাজ মেড আ গ্রেট মিস্টেক। দেখেন আমরা কখনো কখনো মেক এ মিস্টেক তার আগে গ্রেট বসাচ্ছি, অর্থাৎ আপনি সেক্ষেত্রে কিছু মডিফায়ার বসাতে পারেন। সাধারণত মডিফায়ার বলতে এখানে অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব আপনারা বসাতে পারেন বাক্যের মিনিংগত হলো দিক থেকে। সো লেক্সিক্যাল ভার্ব মাঝে মাঝে আপনার অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব দ্বারা মডিফাইড হয়। সাধারণত নাউন থাকলে সেটা অ্যাডজেক্টিভই বসবে স্বাভাবিকভাবে। সো ডিলেক্সিক্যাল ভার্বগুলো সাধারণত আমরা এগুলোকে কোলোকেশন বলতে পারি। আপনাদের আগে বলেছিলাম যে ইংরেজি যদি আপনারা ভালো করে জানতে চান বা শিখতে চান তাহলে কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। ফার্স্ট, আপনাকে অনেক ভালো এবং যেগুলো প্রচলিত ফ্রেজাল ভার্বস ইন ইউজ অ্যান্ড ইডিয়মস ইন ইউজ এগুলো জানতে হবে। দেখা যায় আপনি এমন সব ইডিয়ম অ্যান্ড ফ্রেজাল ভার্ব শিখেছেন যেগুলো কোনো ব্যবহার নেই, সেগুলো শেখা নিষ্প্রয়োজন। আপনি লেটস সে জাস্ট এ পিস অফ কেক, তারপরে দেখা যায় নট কাপ অফ টি, ইটস এ ডাইম অ্যান্ড এ ডজন, ইটস কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। এই সকল আপনার ইডিয়মসগুলো বর্তমানে ব্যাপকভাবে প্রচলিত এবং ব্যবহৃত হচ্ছে। সো আপনারা যখন ইডিয়মস শিখবেন তখন ইডিয়মস ইন কনটেক্সট এটা শিখতে হবে। যে কোনো ওয়ার্ড যখন শিখেন সেটা ওয়ার্ডস ইন কনটেক্সট বা গ্রামার ইন কনটেক্সট শিখবেন। আউট অফ কনটেক্সট অবসোলেট গ্রামার শিখে আর নিজেকে আপনার বার্ডেন করবেন না। যাই হোক, যেমনটা বলছিলাম যে আমরা যেটাকে বলি কোলোকেশন, অর্থাৎ ইংরেজি শিখতে হলে প্রথমে আপনাকে ভালো ফ্রেজাল ভার্ব জানতে হবে ইন কনটেক্সট, তারপরে আপনাকে জানতে হবে কোলোকেশন ইন কনটেক্সট।
অর্থাৎ আধুনিক ইংরেজি আপনি যখন ভালো কোনো ডিকশনারি দেখবেন, ফর এক্সাম্পল আমি বলতে পারি অক্সফোর্ড ডিকশনারি, কেমব্রিজ ডিকশনারি, ম্যাকমিলান ডিকশনারি, লংম্যান ডিকশনারি, আরও যেগুলো ডিকশনারি রয়েছে, এগুলো ডিকশনারি দেখলে আপনি দেখবেন যে পেজ পেজ মাঝে মাঝে বোল্ড আকারে দেওয়া যায় কোলোকেশনস। কেন দিচ্ছে? এগুলো হলো ন্যাচারাল কম্বিনেশন অফ ওয়ার্ডস। দেখা যায় 2-3টা ওয়ার্ড দেখেন ইংরেজিতে, আপনি আপনি একটু লক্ষ্য করেন, আমরা কিন্তু বলি যে আপনার টু স্পিক দ্য ট্রুথ অর টু টেল দ্য ট্রুথ, কিন্তু আমরা কিন্তু বলতে পারি না স্পিক দ্য লাই অথবা টেল দ্য লাই, আমরা বলি টেল এ লাই, নট স্পিক এ লাই। তো এটাই হলো কোলোকেশন। মানে কোলোকেশনের পার্থক্যটা হলো একেবারে ফিক্সড এগুলো শব্দ। আমরা এদেরকে ফিক্সড এক্সপ্রেশনও বলতে পারি, সেট এক্সপ্রেশনও বলতে পারি। তবে সেট এক্সপ্রেশন, ফিক্সড এক্সপ্রেশন এগুলো একটু নোয়ান্সেস রয়েছে, তবে ব্যাপক করতে এদেরকে আমরা কোলোকেশন বলতে পারি। সো আমরা যেমনটা আলোচনা করছিলাম যে ডিলেক্সিক্যাল ভার্ব। সো ডিলেক্সিক্যাল ভার্ব মানেই হলো কোলোকেশন। তবে কোলোকেশন আবার কিন্তু বিভিন্ন ধরনের বিন্যাস, ভার্ব, নাউন প্লাস ভার্ব, এই ধরনের বিভিন্ন বিন্যাস হতে পারে। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এইভাবে বিন্যাস হয়। কিন্তু ডিলেক্সিক্যাল ভার্ব নামের সাথে সাধারণত ভার্বগুলো জড়িত। যেসব ভার্ব ডিলেক্সিক্যাল ভার্ব হিসেবে বেশি ব্যবহৃত হয় সেগুলো হলো আপনার হ্যাভ, তারপর ডু, মেক, গেট, টেক, গো, এরকম কিছু ভার্ব সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আজকে আমরা প্রথমে হলো ডিলেক্সিক্যাল ভার্ব হিসাবে ডুর দিকে মনোযোগ দিচ্ছি। ইংরেজিতে কিছু কিছু ভার্ব রয়েছে আমরা ডু প্লাস নাউন বসাই, সেক্ষেত্রে আপনি কিন্তু মেক বসাতে পারবেন না। যদি আপনি মেক বসান তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু ডু দ্য আইএলস। আই এম গোয়িং টু ডু দ্য আইএলস মানে আমি আইএলস পরীক্ষা দিতে যাচ্ছি। কিন্তু এখন আপনি যদি এখানে ডু দ্য আইএলস, আইএলস পরীক্ষা দেওয়া, সেটা মানে কোলোকেশন, মানে একেবারেই ন্যাচারাল কোলোকেশন। আরেকটি তথ্য দিয়ে রাখি যে আমরা সাধারণত ডিলেক্সিক্যাল ভার্ব কেন ব্যবহার করে থাকি। ডিলেক্সিক্যাল ভার্বটা অনেকটা ইট সাউন্ডস ন্যাচারাল অ্যান্ড অ্যাকচুয়ালি স্পন্টেনিয়াস। আপনি দেখা যাবে যে ডিলেক্সিক্যাল ভার্বটা ব্যবহার করলে ইউ মাইট সাউন্ড ন্যাচারাল। সো দেখা যায় সাধারণত এভরিডে স্পিচে ডিলেক্সিক্যাল ভার্বগুলো ব্যবহৃত হয়ে থাকে। সো ডু দিয়ে যেসব ভার্ব ব্যবহার করা হয় সেগুলো হলো অ্যাকাউন্টস, ডু দ্য অ্যাকাউন্টস, সরি। তারপরে ডু বিজনেস মানে বিজনেস করা, এখানে কিন্তু আপনি মেক বিজনেস দিতে পারবেন না। তারপরে ডু এ কোর্স ইন ইংলিশ, আই ডিড এ কোর্স ইন ইংলিশ। সাধারণত পরীক্ষা দেওয়ার অর্থে আপনি কিন্তু বলতে পারেন ডু এন এক্সাম, আই এম গোয়িং টু ডু মাই এসএসসি এক্সাম দিস ইয়ার অর নেক্সট ইয়ার, এটাও আপনি বলতে পারেন। সো ডু এন এক্সাম মানে পরীক্ষা দেওয়া, মানে পরীক্ষা করা না। তারপরে আমরা বলতে পারি আপনার ডু এন এক্সপেরিমেন্ট, আমরা কিন্তু বলতে পারি না মেক এন এক্সপেরিমেন্ট, মানে এক্সপেরিমেন্ট করা। তারপরে আমরা বলি যে ডু ইউর হোমওয়ার্ক, নট মেক ইউর হোমওয়ার্ক। আমরা বলতে পারি যে ডু 60 মাইলস পার আওয়ার, দ্য কার ডিড 60 মাইল পার আওয়ার, এই গাড়িটি ঘন্টায় 60 কিলোমিটার চলতো, ফর এক্সাম্পল। সো এখানে কিন্তু মানে দেখা যায় ডিলেক্সিক্যাল ভার্ব যখন আমরা ব্যবহার করব তখন মূলত নাউনটার উপর একটু ফোর্স বেশি হয়, ঠিক আছে, এবং এরা সংখ্যাই খুবই কম। হ্যাঁ, এদের সাথে আমরা মানে এস ইএস যুক্ত করে থাকি অনেকটা লেক্সিক্যাল ভার্বের মতো, কিন্তু লেক্সিক্যাল ভার্ব অনেক বিশাল, এবং যে ইনিশিয়ালি আমরা যে পার্থক্যগুলো মানে বলেছিলাম সেগুলো আপনারা একটু মনে রাখবেন। তারপরে আমরা ডু বলতে পারি আপনার ডু এ ট্যুর, আই ডিড এ ট্যুর টু সিলেট লাস্ট ইয়ার, এরকম বলতে পারি। তারপরে দেখবেন যে গৃহস্থালী সংক্রান্ত যে কাজকর্ম সেগুলোর ক্ষেত্রে ম্যাক্সিমামই ডু বসে, যেমন ডু দ্য ওয়াশিং, ডু দ্য কুকিং। তারপর আমরা বলতে পারি যে ডু দ্য আয়রনিং, আই উইল ডু দ্য আয়রনিং অ্যান্ড ইউ উইল ডু দ্য ওয়াশিং। আমি আয়রনিং করবো আর তুমি হলো ডু দ্য ওয়াশিং করবে। অথবা আমরা বলতে পারি যে আই উইল ডু দ্য ডিশেস আর আই উইল ডু দ্য মপিং, মানে ফ্লোর পরিষ্কার করা যাচ্ছে, আই উইল ডু দ্য মপিং, ইউ উইল ডু দ্য কুকিং মানে রান্না করা। ডু সাম রিডিং, আই হ্যাভ টু ডু সাম রিডিং টুনাইট, আমাকে আজ রাতে কিছু পড়তে হবে। তো আপনি যদি ডিলেক্সিক্যাল ভার্ব জানেন অর্থাৎ কোলোকেশন জানেন তাহলে আপনার ইংলিশ অত্যন্ত ভালো হবে। আপনি ইউ উইল সাউন্ড ন্যাচারাল, এবং এটা এভরিডে স্পিচের খুবই খুবই গুরুত্বপূর্ণ। নেক্সটে আমরা যে ডিলেক্সিক্যাল ভার্বটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো মেক। সো সাধারণত মেক এবং ডুর মধ্যে অনেকে কনফিউজড হয়ে যায়। আবারও বলছি, যেটা পরীক্ষায় বেশি আসে সেটা হলো প্রায় সময় আমরা বলি যে ডু এ মিস্টেক, না, সেক্ষেত্রে হবে মেক আ মিস্টেক। সেটা আমি আরেকবার রিপিট করলাম আপনাদের সুবিধা। যেমনটা বলছিলাম
যে মেকের ক্ষেত্রে আমরা যে ডিলেক্সিক্যাল ভার্বগুলি ব্যবহার করি সেরকম অনেকটা এরকম হতে পারে যে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। সো অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে আমরা মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট। তারপরে আমরা বলতে পারি যে মেক দ্য বেড, মানে বিছানা প্রস্তুত করা বা তৈরি করা। ঘুম থেকে ওঠার পরে আই ইউজুয়ালি মেক দ্য বেড বাই মাইসেলফ, আমি নিজে বেডটা তৈরি করি বিছানা থেকে ওঠার পরে। তারপরে আমরা বলতে পারি মেক এ কানেকশন, মেক এ কন্ট্রিবিউশন, মেক এ ডিসিশন, মেক এন এফোর্ট। তারপরে মেক আপনার ফ্রেন্ডস, এটা একটু ইম্পর্টেন্ট। যেমন আমি যদি বলি যে ইউনিভার্সিটিতে গেলে অনেক বন্ধু বান্ধব পাবে, হ্যাঁ, তাহলে বন্ধু বান্ধব পাওয়া ইংলিশ কি ফাইন্ড ফ্রেন্ডস? না, ফাইন্ড ফাইন্ড ফ্রেন্ডস ইংলিশে ব্যবহৃত হয় না। হোয়েন ইউ গেট ইন টু আ ইউনিভার্সিটি ইউ উইল মেক লট অফ ফ্রেন্ডস, আপনি অনেক বন্ধু পাবেন, হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ে গেলে। সো সেক্ষেত্রে কিন্তু ফাইন্ড ফ্রেন্ডস হবে না, এই ধরনের কোনো শব্দ ইংলিশ নেই, এটা হবে মেক ফ্রেন্ডস। তারপরে আমরা বলতে পারি মেক এ গ্যাস, মেক এন ইমপ্যাক্ট, মেক এন ইমপ্রেশন, মেক এ নয়েস, মেক নোট অর মেক নোটস। আমরা বলতে পারি মেক এ স্পিচ, মেক এ স্টেটমেন্ট, মেক এ সাজেশন, মেক এ ট্রিপ, মেক ইউ উইল। আরও কিছু ভার্ব রয়েছে যেগুলো আমরা মেকের সাথে ব্যবহার করছি। সো আপনারা যখন ডিলেক্সিক্যাল ভার্বগুলো পড়বেন তখন আপনারা সোর্স হিসাবে এগুলি আপনারা যদি গুগল করেন ডিলেক্সিক্যাল ভার্ব পেয়ে যাবেন, অথবা আপনারা যদি বিভিন্ন এআইকে জিজ্ঞেস করেন তাহলে একটা লিস্ট তারা আপনাকে তৈরি করে দিবে। অথবা আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, মানে এআই থেকে বিস্তারিত জানা সম্ভব, তবে সেক্ষেত্রে কিছু ইনফো ঘাটতি থাকতে পারে, সাধারণত ওরা নেট থেকে এটাকে প্রসেস করে দেয়। আপনারা আরও বিস্তারিত এবং সূক্ষ্মভাবে জানার জন্য আমি 3টি বইয়ের সাজেস্ট করতে পারি। সেটা হলো অক্সফোর্ড কোলোকেশনস, এটা পড়তে পারেন, অথবা ম্যাকমিলান কোলোকেশন, সেটা আসলে সহজে পাওয়া যায় না, মানে বাংলাদেশে নেই এবং এটা নেটেও নেই, আপনাকে একটু কষ্ট করে কালেক্ট করতে হবে। আরেকটা হলো লংম্যান কোলোকেশন অ্যান্ড থিসরাস। সো এটা খুবই বিশাল, আপনারা নীলক্ষেতে এটা পেয়ে যেতে পারেন। সো লংম্যান কোলোকেশন অ্যান্ড থিসরাস, এটা যদি আপনারা সংগ্রহ করেন তাহলে এটা আপনাদের ব্যাপক কাজে দেবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ ইন কনটেক্সট। আবারও বলেছি যে কোলোকেশন জানাটা আপনার জন্য অপরিহার্য। আপনি যদি কোলোকেশন না জানেন, ইটস almost wildly impossible to be fluent in English without knowing collocations। আর সেটাও হয়ে যায় আপনি যদি বেশি পঠন মানে বই পড়েন অথবা পত্রিকা পড়েন, কিভাবে শব্দগুলো অ্যারেঞ্জমেন্ট হলো সেটার দিকে লক্ষ্য রাখেন, তাহলেও ইংরেজি শেখা সম্ভব। কোলোকেশনের জন্য যে ডিকশনারি কিনতেই হবে সেটা নট নেসেসারি, বাট থাকলে ভালো, আপনি গুগলের সহায়তা নিতে পারেন। যাই হোক, পরবর্তী যে আমরা যে ডিলেক্সিক্যাল ভার্ব নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো হ্যাভ। এখন মনে রাখতে হবে যে সাধারণত কিছু এক্সপ্রেশনসের ক্ষেত্রে ব্রিটিশ ইংলিশে হ্যাভ বসে, আমেরিকান ইংলিশে সেটা ঠিক বসে। এখন আমি বলতে পারি হ্যাভ এ শাওয়ার, আমেরিকান ইংলিশে বলবে টেক এ শাওয়ার। সো ব্রিটিশ ইংলিশে বলবো ডু দ্য ডিশিং ওয়াশিং, অথবা কিন্তু আমেরিকানরা বলবে ডু দ্য ডিশেস, এইরকম বলতে পারে। সো কিছু নুয়ান্সেস রয়েছে, সেটা খুবই কম। যাই হোক, হ্যাভের সাথে যেগুলো বসে, যেমন হ্যাভ এন অ্যাক্সিডেন্ট, হ্যাভ এন আর্গুমেন্ট, হ্যাভ এ শাওয়ার, হ্যাভ এ ব্রেক, হ্যাভ এ ক্যান্সার, হ্যাভ এ চ্যাট। সো আই হ্যাড এ চ্যাট উইথ হার, এইভাবে বলতে পারি। আই চ্যাটেড উইথ হার, এটা বললে ইট সাউন্ডস আনন্যাচারাল। সো তার চেয়ে ভালো হয় আই হ্যাড এ নাইস চ্যাট উইথ হার লাস্ট নাইট, সেটা বললে খুবই পারফেক্ট, শ্রুতিমধুর শোনাবে। সো আপনারা এইগুলি দৈনন্দিন জীবনে ইংলিশে প্রয়োগ করার চেষ্টা করবেন। তারপরে হতে পারে হ্যাভ ফান, হ্যাভ এ ফান না, হ্যাভ ফান, ফান ইজ অ্যান আনকাউন্টেবল নাউন। আমরা বলতে পারি হ্যাভ এ গ্যাস, হ্যাভ আ হার্ট অ্যাটাক, হ্যাভ আ হলিডে, এটা সাধারণত বসে ব্রিটিশ ইংলিশে। আর হ্যাভ আ ভ্যাকেশন, এটা বলে বসে আমেরিকান ইংলিশে। আমরা বলতে পারি হ্যাভ এন আইডিয়া, হ্যাভ এন ইমপ্যাক্ট, হ্যাভ এন ইন্টারেস্ট, have a party, have a plan, have a nap or take a nap. Oh, I had a nap. Okay, I'm so drained, so I have to have a nap. অথবা I have to take a nap. আমি খুবই ক্লান্ত, সাধারণত ন্যাচারাল ইংলিশ আমরা বলে থাকি I am drained, or আপনি বলতে পারেন I am exhausted, অথবা I am worn out, এরকম বলতে পারি। সো ইংরেজি যখন শিখবেন, আবারও বলেছি, সেগুলো হলো ওয়ার্ডের ভেরিয়েশনগুলো একটু শিখতে চেষ্টা করবেন। ইনস্টেড অফ সেইং আই এম টায়ার্ড, ইউ ক্যান সে আই এম ওয়ার্ন আউট, অর আই এম স্পেন্ট, অর আই এম টায়ার্ড, এক্সস্টেড, অর বলতে পারেন যে আই এম অ্যাকচুয়ালি ড্রেইনড। তাহলে এইগুলি আসলে ইট সাউন্ডস ন্যাচারাল অ্যান্ড
আপনি ভেরি ফ্লুয়েন্ট হতে পারবেন ইংলিশেতে। সেজন্য ইউ হ্যাভ টু ইমার্স ইন ইংলিশ অ্যাকচুয়ালি। যাই হোক, যেমনটা বলছিলাম, আমরা বলতে পারি হ্যাভ এ স্ন্যাক, হ্যাভ এ সুইম, হ্যাভ টাইম, হ্যাভ ট্রাভেল। এখন হ্যাভ সংক্রান্ত একটা বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। দেখবেন যে বাংলাদেশে প্রায়ই যে এসএসসি লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেল বা কিছু কিছু চাকরিতেও আমি দেখেছি অনেক সময় এরকম প্রশ্ন আসে, হ্যাড আই হ্যাড মাচ মানি, হ্যাড আই হ্যাড মাচ মানি, অথবা ইফ আই হ্যাড মাচ মানি। এখানে প্রায় সময় শিক্ষার্থীরা প্রশ্ন করে যে ডাবল হেড বসলো কেন, হেড হেড দুবার আসলো কেন। সাধারণত আমরা জানি যে আমরা যখন থার্ড কন্ডিশনাল ব্যবহার করি তখন নিয়মটা এরকম হয়ে যায়, ইফ প্লাস ফার্স্ট পার্টিসিপল উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3 বসাতে পারি ভার্ব এর ফার্স্ট পার্টিসিপল। সেক্ষেত্রে আমরা যেটা প্রথম অংশে মানে আপনার সাবঅর্ডিনেট ক্লজে অর্থাৎ ইফ প্লাস পাস্ট পারফেক্ট যখন বসাই তাহলে তো একটা হেড আনতে হবে। আর দ্বিতীয় যে হেডটা এটা হলো ডিলেক্সিক্যাল ভার্বের হেড, এটা হলো গ্রামারের মূল ব্যাখ্যা। আপনি যদি কাউকে জিজ্ঞেস করেন, বাংলাদেশের যে কোনো শিক্ষককে যদি জিজ্ঞেস করেন, আমি মোটামুটি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ এটা গ্রামাটিক্যালি উত্তর দিতে পারবে না। তারা বলবে যে এটা হেডের পরে এটা বসে, কিন্তু এটা যে ডিলেক্সিক্যাল ভার্ব, এটা যে টার্ম এবং এটাকে যে ব্যাখ্যা করা, এ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া আমি চ্যালেঞ্জ করে বলতে পারি থাকলেও খুবই কম, খুবই কম, খুবই কম সেটা। যাই হোক, সো যেমনটা বলছিলাম, যেমন আমি বলতে পারি টাইম, হ্যাভ মানি, মানে কি টাকা থাকা, হ্যাভ টাইম সময় থাকা, হ্যাভ ফান, হ্যাভ ডিনার। এখন আমি বলতে পারি ইফ আই হ্যাড হ্যাড মাচ মানি, ইফ আই হ্যাড প্রথমটা হলো টেন্সের যেটা হলো অক্সিলারি হ্যাড, আরেকটা হলো হ্যাড যেটা হলো ডিলেক্সিক্যাল ভার্বের মূল ফর্মটা যেটা V3 হয়ে যাচ্ছে। ইফ আই হ্যাড হ্যাড, আপনারা বোঝার চেষ্টা করুন। আমি যদি বলতাম ইফ ইউ হ্যাড ইনফর্মড মি, ইনফর্মড V3 বসাচ্ছি, তো ইনফর্মডের জায়গায় আপনারা দেখেন হ্যাভ, হ্যাড, হ্যাড, তাহলে আমরা এটাই বসাচ্ছি। ইফ আই হ্যাড হ্যাড মাচ মানি আই উড আই উড হ্যাভ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সেটা আমরা বলতে পারি, এই ধরনের বাক্য তৈরি করতে পারি। তো লক্ষ্য রাখার বিষয় যে মাঝে মাঝে যদি আমরা ইফটা তুলে দিই তখন এটা ইনভার্সন হয়ে যায়। এটা নিয়ে আরেকদিন কোনো একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা যাবে। সাধারণত আমাদের বাংলাদেশে ধরা হয় যে ইনভার্সন খুব ছোট একটা টপিক, এই কিছু নেগেটিভ অ্যাডভার্ব বসে না, টোটাল 18 থেকে 20 ধরনের ইনভার্সন হতে পারে, যেগুলি আসলে আপনি মিনিমাম অনেক বই ঘাটতে হবে, অনেক অনেক বই ঘাটতে হবে, 10-20টা বই ঘেটে ইনভার্সন যে 20 ধরনের আমি যে পেলাম সেজন্য আমাকে কতগুলো বই ঘাটতে হয়েছে সেটা না বলি, সেটা পিডান্টিক মনে হতে পারে। আর যাই হোক, সো আপনার ইনভার্সন হয়ে যাবে, তখন হয়ে যাবে হ্যাড আই হ্যাড মাচ মানি আই উড হ্যাভ ট্রাভেলড অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সো নেক্সট আমরা যে ডিলেক্সিক্যাল ভার্বটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো টেক। সো টেকের সাথে যেগুলি যে সকল ডিলেক্সিক্যাল ভার্ব বসে মানে নাউন বসে সেগুলো হলো কম্বিনেশনটা। আবারও বলছি যে কোলোকেশন হলো দ্য জাক্সটাপোজিশন অফ টু অর মোর ওয়ার্ডস অর দ্য ন্যাচারাল কম্বিনেশন অফ টু অর মোর ওয়ার্ডস টুগেদার। সো দুই বা ততোধিক শব্দ একত্রে বসে যদি একটা ন্যাচারাল কম্বিনেশন হয় তখন সেটাকে আমরা বলি কোলোকেশন, যেটা আমরা ডিলেক্সিক্যাল ভার্ব এখানে বলছি। যাই হোক, টেকের সাথে বলে টেক অ্যাকশন, তারপরে আমরা বলতে পারি টেক এ শাওয়ার, আমরা বলতে পারি টেক এ বাইট, আমরা বলতে পারি টেক এ ব্রেক, আমরা বলতে পারি টেক দ্য বাস, আমরা বলতে পারি আপনার টেক এ কোল, টেক এ চান্স, টেক এ ক্লাস, টেক কন্ট্রোল, টেক এ কোর্স ইন স্প্যানিশ, আই টুক এ কোর্স ইন ইংলিশ, এভাবে সেন্টেন্স তৈরি করতে পারি। টেক এ ডিসিশন, এটা সাধারণত ব্রিটিশ ইংলিশে বলে টেক এ ডিসিশন, আই এম ইয়ে টু টেক এ ডিসিশন রিগার্ডিং দিস ম্যাটার, এইভাবে আপনারা বলতে পারেন। তারপরে আমরা বলতে পারি টেক এ ডিপ ব্রেথ, টেক এন এক্সাম। এখন একটু মনে রাখতে হবে সেখানে যেটা একটু ক্রিটিক্যাল, যে প্রায় সময় আমরা কিন্তু বলে থাকি যে গিভ এন এক্সাম এন্ড টেক এন এক্সাম, এটা পরীক্ষায় খুবই আসে এবং প্রায় সময় আমরা এটা ম্যাশড আপ হয়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি যে গিভ অ্যান এক্সাম সেটা হলো টিচাররা নেবেন, আর টেক অ্যান এক্সাম সেটা হলো স্টুডেন্টসরা দিবে। তারপরে তার মানে হলো গিভ অ্যান এক্সাম মানে হলো পরীক্ষা নেয়া, আর হলো টেক অ্যান এক্সাম হলো পরীক্ষা দেওয়া। সো আপনারা এই দুটোতে কিন্তু কনফিউজড হবেন না। আমি আবারও বলছি যে গিভ অ্যান এক্সাম অর্থ হলো পরীক্ষা নেওয়া, আর টেক অ্যান এক্সাম অর্থ হলো পরীক্ষা দেয়া। সো এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন, এই বিষয়ে কনফিউজড হয়ে যাবে না। আমি আবারও রিপিট করছি যে টেক অ্যান এক্সাম অর্থ হলো পরীক্ষা দেয়া,
আর গিভ অ্যান এক্সাম অর্থ হলো পরীক্ষা নেয়া। সো পরীক্ষা কারা নেয়? টিচাররা নেয়। সো সেক্ষেত্রে হবে গিভ অ্যান এক্সাম। আর পরীক্ষা কারা দেয়? স্টুডেন্টসরা। সেক্ষেত্রে হবে টেক অ্যান এক্সাম। আই টুক অ্যান এক্সাম ইয়েস্টারডে। এইভাবে আপনারা বলতে পারেন। যাই হোক, তারপরে আমরা বলতে পারি যে টেক এ ন্যাপ, টেক নোটস, টেক নোটিস। তারপরে বলতে পারি টেক এ ফটো, পিকচার, টেক এ পিল, টেক এ রিস্ক, টেক এ সিপ, প্লিজ টেক এ সিপ। অথবা আমরা এটাও বলতে পারি হ্যাভ এ সিপ। তারপরে আমরা বলতে পারি যে আপনার টেক এ সুইম, টেক এ দিস টেম্পারেচার, টেক এ ওয়াক, টেক এন এক্সরে। ইন্টারেস্টিং বিষয় হলো 41তম বিসিএস এ একটা প্রশ্ন এসেছিল। সো এটার সলিউশন যখন আমি জাকির বিসিএস এ দিই, তখন আমাকে প্রচুর গালাগাল শুনতে হয়েছিল। সো টেক এস দিস টেম্পারেচার মানে হলো এখানে হলো টেম্পারেচারটা মাপা। এখন ওটা পরীক্ষায় মনে হয় প্রশ্নটা এইরকম আসছিল যে দ্য ডক্টর টুক দ্য টেম্পারেচার অফ দ্য পেশেন্ট, এইরকম ছিল। এখন টুক দ্য পালস, আসলে পালস এসেছিল। সো এক্স্যাক্টলি মনে নাই। সো টুক দ্য পালস ওখানে আসছিল টু এক্সামাইন, চেক, এরকম। এখন কোলোকেশনে দেখা যায় যে আপনার যে এখানে কোলোকেশনটা ঠিক আপনার দেখা যায় যে একটা টেক টেম্পারেচার বা টেক দ্য পালস এটা হয়, কিন্তু চেক বা এক্সামাইন এটার সাথে কোলোকেট করে না, বা এটা ন্যাচারাল ইংলিশে বসে না, মানে কোনো ডিকশনারিতে নেই। আপনি অক্সফোর্ডে গাঁথতে পারেন না, আমি যে কোলোকেশন 3টা ডিকশনারির কথা বলেছি সেখানে গাঁথতে পারেন, নেই। আমি প্রায় 5-7টা বইয়ের রেফারেন্স দিলাম, তারপরে প্রচুর গালাগাল খেতে হয়েছিল। যাই হোক, সেটা আপনারা এরকম হবেন না, কারণ আমাদের আইথোমেটিক থিঙ্কিং পেজটির উদ্দেশ্য হলো আপনাদের মাল্টিপল পার্সপেক্টিভ ডেভেলপ করা। সো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো বিষয়ে নিশ্চিত না হন, তো সেই বিষয়ে আপনি মন্তব্য করবেন না। সেই বিষয়ে আপনার গুগল রয়েছে, কিছু বই রয়েছে। গুগল আসলে সাইট না, সেক্ষেত্রে আপনি আবার এআইকে নিয়ে একটু জিজ্ঞেস করতে পারেন। 2-3টা এআইকে জিজ্ঞেস করার পরে তথ্য আপনি ক্রস চেক করবেন। ক্রস চেক করার পরে আপনি যখন শিওর হবেন, তখন আপনি মতামত দিবেন। আপনি একটা সোর্স থেকে দেখলেন, বলে দিলেন যে ওনারা তো ঠিক বলেছে, সেটা না। আপনি 4-5টা সোর্স থেকে যখন একই ধরনের তথ্য পাবেন, তখন সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে। যাই হোক, পরবর্তীতে আমরা যেমনটা বলেছিলাম যে গিভ ভার্ব। সো গিভ ভার্বের ক্ষেত্রে আমরা বলতে পারি যে গিভ অ্যাডভাইস টু, তারপরে গিভ অ্যান আনসার, গিভ ভার্ব, আমরা বলতে পারি গিভ ক্রেডিট টু, তারপরে গিভ এ আপনার লেকচার, গিভ এস বি লেসন্স, তারপরে আমরা বলতে পারি গিভ এ লিফট, ব্রিটিশ ইংলিশ। আমরা বলতে পারি গিভ রাইট, এখানে কিন্তু আবার আর্টিকেল বসছে না, সেটা হলো আমেরিকান ইংলিশ। তারপরে গিভ ইউর অপিনিয়ন, আমরা বলতে পারি গিভ এস বি অ্যান অর্ডার, গিভ এ পার্টি, অথবা থ্রো এ পার্টি, মানে পার্টির আয়োজন করার ক্ষেত্রে থ্রো এ পার্টি অথবা গিভ আ পার্টি। আমরা বলতে পারি গিভ এ সাই, গিভ এ স্মাইল, গিভ এ স্পিচ। এরকম আরও গিভ সংক্রান্ত অনেক অনেক কিছুই বসাতে হবে, মনে রাখতে হবে। ফর এক্সাম্পল, গো দিয়েও কিন্তু কিছু লেক্সিক্যাল ভার্ব আছে। আপনারা দেখবেন যে গো সুইমিং, গো সুইমিং, গো শপিং, গো ডান্সিং, গো রানিং। অর্থাৎ গো প্লাস ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এগুলোকে আমরা কোলোকেশন হিসেবে বসাতে পারি। যেমন আপনারা মনে রাখবেন, গো সুইমিং, গো শপিং, গো ডান্সিং, গো রানিং। অথবা গো ফর এ জগ, গো ফর এ রাইড, গো ফর এ সুইম, গো ফর এ রান, গো ফর এ স্ট্রল, গো ফর এ উইক। আই উইল গো ফর এ স্ট্রল জাস্ট অ্যান আওয়ার লেটার, আমি 1 ঘন্টা পরে কিছু হাঁটতে যাবো। স্ট্রল মানে একটু ধীরে সুস্থে হাঁটা। আপনারা আরও অনেক ধরনের কোলোকেশন ভার্ব নিচ থেকে একটু জেনে নেবেন। যাই হোক, এই পর্যায়ে আমরা একটু ভিন্নতা জানার চেষ্টা করব। যেমনটা আপনাদের বলেছিলাম, আমরা যখন বলি যে হ্যাভ এ শাওয়ার, এটা কিন্তু বসে ব্রিটিশ ইংলিশে। টেক এ শাওয়ার আমেরিকান ইংলিশে। হ্যাভ এ ব্যাথ, এটা আপনার ব্রিটিশ ইংলিশে। টেক এ বাথ, এটা বসে আমেরিকান ইংলিশে। আমরা বলতে পারি হ্যাভ এ ব্রেক, সো ব্রিটিশ ইংলিশ, টেক এ ব্রেক আমেরিকান ইংলিশ। সো হ্যাভ যখন বসে সেটা ব্রিটিশ ইংলিশ হয়ে যায়, টেক যখন বসে সেটা আমেরিকান ইংলিশ হয়ে যায়। আপনারা এই বিষয়গুলি একটু মনে রাখবেন। মাঝে মাঝে আমরা ব্রিটিশ ইংলিশে বলি গিভ সামওয়ান এ রিং অর কল, আমেরিকান ইংলিশে বলবে গিভ সামওয়ান এ কল অর মেক এ কল। আমরা আপনার ব্রিটিশ ইংলিশে বলতে পারি টেক এ ডিসিশন অর মেক এ ডিসিশন, আগে যেটা আলোচনা করেছি। আমেরিকানরা বলবে মেক এ ডিসিশন শুধু। আমরা বলতে পারি যে ডু এ কোর্স, কিন্তু আমেরিকানরা বলবে টেক এ কোর্স। আমরা বলতে পারি ডু অ্যান এক্সাম অর টেস্ট, আমেরিকানরা বলবে ডু অ্যান এক্সাম অর টেস্ট, মানে টেক অ্যান এক্সাম অর টেস্ট। সো এই ছিল আমাদের ডিলেক্সিক্যাল ভার্ব সম্পর্কে আলোচনা। আপনারা মনে রাখবেন যে আমি যে আলোচনাটা আমি সেখানে সম্পূর্ণ আলোচনা নয়।
কারণ আগেও বলেছি যে 20 থেকে 30 মিনিটের একটা ভিডিওতে সম্পূর্ণ একটা টপিক আলোচনা করা সম্ভব না। আমার যেটা উদ্দেশ্য সেটা হলো আপনাদের কিছু ইম্পর্টেন্ট টপিকের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং সে সংক্রান্ত কিছু সচেতনতা তৈরি করা। সে সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন। জেনে নেওয়ার মাধ্যমে ইউ উইল ব্রাশ আপ ইউর ইংলিশ, অ্যাকচুয়ালি ইউর স্পোকেন ইংলিশ, ইউর রাইটিং। সো সেক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে এর ভেতরে অনেক ধরনের নোয়ান্সেস রয়েছে। আমরা যে লেক্সিক্যাল ভার্ব, ডিলেক্সিক্যাল ভার্ব নিয়ে আলোচনা করলাম, ডিলেক্সিক্যাল ভার্বের এই আলোচনায় শেষ নয়। এর ভেতরে আরও শত ধরনের নোয়ান্সেস রয়েছে, সূক্ষ্মতা রয়েছে। এটা একদিনে বা এক সপ্তাহে আয়ত্ত করার বিষয় না। আপনি যদি ডিলেক্সিক্যাল ভার্ব অর্থাৎ কোলোকেশন সম্পর্কে জানতে চান, ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ইউ হ্যাভ টু স্পেন্ড more than a year, sometimes 2 or 3 years, studying collocation profusely and continuously to master it actually. সো এটা 1 থেকে 2 দিন হয় না, সেটা আপনাকে দিনের পর দিন, রাতের পর রাত হলো সময় ব্যয় করতে হবে। আর যেগুলোকে বলে যে 3 মাসে একটা ইংলিশ কোর্স করে নেবেন, 4 মাসে, এইভাবে আসলে ইংলিশ শেখা হয় না। একটি ভাষা ভালো করে শিখতে হলে, অর্থাৎ আপনি যদি সেই ভাষা কোনো রকম ট্রান্সলেটিং ছাড়া, ইফ ইউ ওয়ান্না স্পিক এফোর্টলেসলি, এবং আপনি যদি ইফ ইউ ওয়ান্না স্পিক লাইক ইউর মাদার টাং, এবং আপনি যদি মনে করেন যে এটাতে আপনি ইউ উইল রাইট পোমস অ্যান্ড শর্ট স্টোরিজ অ্যান্ড সাম আদার রাইটিংস, দেন আপনাকে মোটামুটি 5 to 6 years স্পেন্ড করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ইমার্স ইন ইংলিশ। আদারওয়াইজ ইটস ওয়েলি ইম্পসিবল টু লার্ন এ ফরেন ল্যাঙ্গুয়েজ। কারণ বাংলাদেশ হলো এমন একটি দেশ যেখানে আপনি ইংলিশ বললে অনেকেই সমালোচনা করবে, চেয়ে থাকবে। কয়েকদিন আগে আমি আর আমার এক কলিগ পথে হাঁটার সময় ইংলিশ বলছিলাম, সে সময় দেখা যায় ইংলিশ বলে জাস্ট 3টি স্টেপ সামনে গিয়েছি, সো পেছন থেকে 8-10 জন মন্তব্য করে বসলো, এই ধরনের। সো আপনাকে সবসময় ডিসকারেজ করা হবে, আপনাকে সবসময় হলো দেখা যায় যে একটা মানুষ আপনাকে রিডিউল করবে, আপনার মনোবলটা ভেঙে দিতে চাবে। সো কে কি বললো সেটা না শুনে আপনি আপনার গোলে উদ্দেশ্য থাকেন। এই কথাগুলো বলা সাধারণত যাদের বয়স 15, 16, 18, 24, আপনারা আপনাদের টার্গেটে ঠিক রাখবেন। ইউ মাস্ট ঠিক টু টার্গেট। সো টার্গেটে পৌঁছানোর পরে ওকে, দ্যাটস ওকে, কিন্তু টার্গেটে না পাওয়া পর্যন্ত ইউ হ্যাভ টু হ্যাভ এ গ্রিটি ডিটারমিনেশন টু রিচ দ্য পিনাকল অফ সাকসেস অ্যাট এনি কস্ট। যাই হোক, সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া রাখবেন। এই বলে আজকের মতো এখানেই শেষ করছি।